মূল কন্ট্রাক্ট ছিল 5 কোটি টাকা। এই ছেলেটার যে মানহানি হচ্ছে বা একটা সমস্যা হচ্ছে, সেখানে তো সরকার পক্ষ কিছু করতে পারতো, বা ও নিজেও কিন্তু আইনের দ্বারস্থ হইতে পারতো। ও কিন্তু হয়নি। ও যে সাথে গান আছে, সেই গানটা তো ও শুরুতে দেখাবে যে আমার সাথে গান আছে, গুলি আছে, কিন্তু না দেখায়ে ও ব্যাগে ঢুকায়ে নিয়ে চলে যাচ্ছিল। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং হচ্ছে সাবেক উপদেষ্টা, সে তার ব্যাংক হিসাব দিয়েছেন, এবং কথাটা হচ্ছে কি, তাকে তলব করা হয়েছে সরকার পক্ষ থেকে, এবং সে কতটা ভয় না পালি তার ফ্যামিলির সকল ব্যাংক অ্যাকাউন্ট আগে সাংবাদিকদের জানাইছে। কতটা ভয় না পালি সে সরকারের ডকুমেন্ট সেন্ড করার আগে সাংবাদিকদের দিয়ে বলতেছে, এবং সব অ্যাকাউন্টের হিসাব দিচ্ছে, কিন্তু যে ক্রিপ্টোকারেন্সি সেটা যেহেতু বাংলাদেশি অ্যাকাউন্ট না, সেহেতু হিসাব না দেওয়াই ভালো। ওকে ফাইন। তো আমরা আজকে দেখব এই অপরাধের বরপুত্র আসিফ মাহমুদ ভুঁইয়ানের একটা ডকুমেন্টারি ভিডিও, যেখানে তার সকল কন্ট্রোভার্সি আছে, এবং আপনারা একটু কমেন্টস বক্সে জানাবেন কোনটা কেমনে কি হইল। ফার্স্টে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে হেলিকপ্টার বিতর্ক। ওকে যাই। 2024 সালের শীতকাল, উত্তরবঙ্গে সরকারিভাবে কম্বল বিতরণ শুরু হয়। উপদেষ্টা আসিফ মাহমুদ মাত্র 6 দিনে 28 বার হেলিকপ্টার ভ্রমণ করেন। 6 দিনে 28 বার হেলিকপ্টার ভ্রমণ করছে তিনি। ওকে। একটি সফর ছিল মাত্র 9 কিলোমিটার, যেখানে তিনি হেলিকপ্টার ব্যবহার একটা সফর ছিল 9 কিলোমিটার, যেখানে তিনি হেলিকপ্টার ব্যবহার করছে। ওকে ফাইন। আপনি একটু তাকাই দেখেন যে হেলিকপ্টারে উঠছে, মনে হচ্ছে ওকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। সে সময় যেহেতু টাকা পয়সা কম ছিল, এমন আনস্মার্ট থাকতেই পারে। ওকে যাই। সরকারি তহবিল থেকে কোটি টাকার বিমান খরচ। 6 দিনে 28 বার হেলিকপ্টার ব্যবহার উপদেষ্টা আসিফ মাহমুদের। ওকে। শুধুই কি জনসেবার নামে অপচয়, নাকি রাজনৈতিক? আচ্ছা, এই যে হেলিকপ্টার খরচ, এইটা থেকেও কিন্তু অনেক মানুষের সাহায্য করা যাইতো। এই ঘটনার পর সামাজিক মাধ্যমে তিনি পরিচিত হন হেলিকপ্টার উপদেষ্টা নামে। বাহ, এই নামটা আমি জানতাম না, শুনেছিলাম কোনো, তবে আমি ঠিকভাবে জানতাম না। যেটা সত্যি এটাই তো বলতে হবে। হ্যাঁ, তারপর পারিবারিক স্বার্থে ক্ষমতার অপপ্রয়োগ। এবার নজর দিই আরেকটি বিতর্কে। এটি সরকারি ঠিকাদারি লাইসেন্স যা মিলেছে তার নিজের বাবার নামে। প্রশ্ন ওঠে, একজন উপদেষ্টার দায়িত্বে থেকে কি এমন ব্যক্তিগত সুবিধা গ্রহণ নৈতিকভাবে গ্রহণযোগ্য? আচ্ছা, এখন আমার কথা হচ্ছে, আমরা জানি তার কথায়, কালকে আমরা শুনছি যে ওনার বাবা সরকারি চাকরি করে। সরকারি চাকরি থাকা অবস্থাতে তিনি কিন্তু কোনো ঠিকাদারি লাইসেন্স করতে পারেনি, কিন্তু যখন তার ছেলে উপদেষ্টা হইল তখন ঠিকাদারি লাইসেন্স। কারণ এইটাই আমাদের বাংলাদেশের রাজনীতিতে চলে, এটা হয়। ওকে। এই ঘটনা প্রকাশ্যে এলে আসিফ মাহমুদ নিজেই বিব্রত হয়ে ক্ষমা চেয়েছিলেন। এই যে ক্ষমা চাওয়া, এই ক্ষমা চাওয়া তো বড় ভুল। মানে সে বিব্রত হয়েছে, এবং মানুষ যে সত্যিটা জানতে পারেছে, সেজন্য সে ক্ষমা চাইছে। ওকে। তবুও সেই অপরাধ কি কখনো তদন্তের মুখ দেখেছে? না, এখানে কিন্তু কথা আছে। সত্যি এই যে একটা অপরাধ, এটা কিন্তু আমরা জানতে পারিনি যে এটা কেমনে কি হলো, বা এর সত্যতা কি, বা এটা কেন হলো, বা এর আইনত কোনো কারণ। দুর্নীতির গন্ধ। তার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে ডেকেছে দুদক। অভিযোগ, অর্থ আত্মসাৎ ও প্রভাব খাটিয়ে অনৈতিক সুবিধা আদায়। স্বাভাবিক এক প্রশ্ন, এপিএস যদি দুর্নীতিতে জড়িত হন, তবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিও কি দায়মুক্ত থাকেন? কথায় কিন্তু যুক্তি আছে। যেখানে আপনার এপিএস দুর্নীতির গন্ধ, মানে সরকার পক্ষ পাইছে বা সেখানে তাকে ডাকছে, কিন্তু আপনি তো সেফ থাকতে পারেন না, কারণ আপনাকে দেখিয়েই সে এতগুলো করতেছে। 20 কোটি টাকার ঘুষ। সবচেয়ে গুরুতর অভিযোগ, 20 এই যে ওনার সাথে এই যে একজন, হচ্ছে হয়তো টি সিরিজের ওই যে ক্রিকেটের কি একটা, সো ও ওই পদ পাওয়ার সাথে সাথে ওর সাথে থাকতো, এবং প্রত্যেকবার বলতো 20% হচ্ছে মানে যে কাজটা আপনাদেরকে দেব, সেখান থেকে 20% তাকে দিতে হবে। যদি সে পায়, তাহলে নিশ্চয়ই আমাদের আসিফ মাহমুদ ভুঁইয়ান ভাইও ওটাই। কোটি টাকার ঘুষ। গাজীপুর সিটি কর্পোরেশনের এক সিওর বদলি নিয়ে তার পিওর মাধ্যমে ঘুষ লেনদেন হয়। এই ঘটনার একটি অডিও ফাঁস হয়, যেখানে ঘুষের বিনিময়ে পদায়নের আলোচনা শোনা যায়। মূল কন্ট্রাক্ট ছিল 5 কোটি টাকায়, এটা বাড়তে বাড়তে হয়ে গেছে। আসিফ মাহমুদ ভুঁইয়ার উপদেষ্টা ব্যক্তিগত কর্মকর্তা ও পিও,
এই যে ওটা পরে হয়, মানে ফার্স্টে হয়। 20 কোটি টাকা। যদি অডিও সত্য হয় তবে এটি কি দুর্নীতির একটি স্পষ্ট প্রমাণ নয়? আচ্ছা, এই যে অডিওটা বের হইছে এটা সত্য না মিথ্যা সেটা তো একটু যাচাই করার দরকার ছিল, কারণ এখানে যদি মিথ্যা হয় সেহেতু এই ছেলেটার যে মানহানি হচ্ছে বা একটা সমস্যা হচ্ছে সেখানে তো সরকার পক্ষ কিছু করতে পারতো, বা ও নিজেও কিন্তু আইনের দ্বারস্থ হইতে পারতো। ও কিন্তু হয়নি, অ্যান্ড সরকার পক্ষ তাকে ধরেনি। কেন এই ঘটনায় আজও তদন্ত বা গ্রেফতার হয়নি? ঢাকা উত্তর সিটির একজন অতীব সমালোচিত কর্মকর্তাকে প্রশাসক হিসেবে বসানো হয়, যার বিরুদ্ধে একাধিক মিডিয়া রিপোর্ট রয়েছে। তবুও উপদেষ্টা আসিফ মাহমুদ কোনো পদক্ষেপ নেননি। কেন নেবে? কেন নেবে? নিজস্ব মানুষ যদি বসাই তাহলে আমি কেন নেব? কি এমন দুর্বলতা ছিল যে কারণে তাকে সরানো যায়নি? কার স্বার্থরক্ষায় এই চুপচাপ অবস্থান? এইসব প্রশ্নের কি উত্তর আছে? আদৌ আছে? আদালত অবমাননা। আসেন আমরা দেখি যে আদালত কেমনে অবমাননা করলো আমাদের আসিফ মাহমুদ ভুঁইয়ান ছোট ভাই। ইশরাক হোসেন আদালতের নির্দেশ পেয়েও শপথ নিতে পারেননি। আচ্ছা, ইশরাক হোসেন আদালতের নির্দেশ পাইছিল যে সে মেয়র, কিন্তু সে শপথ নিতে পারেনি। কেন? কার নির্দেশে আদালতের রায় উপেক্ষিত হলো? বাংলাদেশের মতো জায়গাতে আদালতের নির্দেশও মানা হচ্ছে না। আর কি দেখার আছে? আর কি দেখার আছে? এবং এই ঘটনায় আদালত অবমাননার স্পষ্ট ইঙ্গিত থাকলেও আসিফ মাহমুদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একটা মানুষ কত পাওয়ারফুল হয়, কত পাওয়ারফুল হয়! অস্ত্র ও গুলি ভর্তি ব্যাগ। বিমানবন্দর দেশের সবচেয়ে নিরাপদ এলাকা, সেখানে গুলি ভর্তি ব্যাগ নিয়ে প্রবেশ করেন। গুলি ভর্তি ব্যাগ নিয়ে প্রবেশ করেন এবং ধরাও হয়, সেটা হয়তো আমরা অনেকেই জেনেছি, মানে সবাই জানছি। তো কাহিনীটা হচ্ছে ও যে সাথে গান আছে, সেই গানটা তো ও শুরুতে দেখাবে যে আমার সাথে গান আছে, গুলি আছে, কিন্তু না দেখায়ে ও ব্যাগে ঢুকায় নিয়ে চলে যাচ্ছিল বিমানবন্দরের মতো জায়গা থেকে। অ্যান্ড সেটা নিয়ে কোনো কথাই হয়নি আমাদের বাংলাদেশে, যে সে কেন নিচ্ছে, বা সে যেহেতু একজন উপদেষ্টা নিতে পারে, বাট সে তো উল্লেখ করবে। এই উপদেষ্টা প্রশ্ন জাগে, এই অস্ত্র ও গুলি কেনা কি বৈধ অর্থে হয়েছিল? তিনি কি উপযুক্ত আয়কর দিয়েছেন? এর কোনো উত্তর আজও পাওয়া যায়নি, বরং এই ঘটনা সামনে আসতেই তা ধামাচাপার চেষ্টা চলে। একজন ব্যক্তির বিরুদ্ধে এতগুলো অভিযোগ, তবুও তিনি বহাল তবিয়তে আছেন। এই বিষয়টি কি আমাদের আইন ও বিচার ব্যবস্থার প্রতি অবিশ্বাস বাড়ায় না? অবশ্যই অবিশ্বাস বাড়ায়। তথ্য অনুসন্ধানে বেরিয়ে এসেছে দুবাইয়ের একটি রিয়েল এস্টেট কোম্পানি গ্রিন প্রপার্টি দুবাইয়ের সঙ্গে তার সহকারী নিয়মিত যোগাযোগ করছেন। কি পরিকল্পনা চলছে? পালানোর, নাকি সেখানে আগেই আশ্রয় ঠিক করে রাখা হয়েছে? আমরা কেউ কিছু জানি না, জানানোর দরকার নেই, কিন্তু যেহেতু এক পক্ষ খারাপ বলে এক পক্ষ ভালো, মানে প্রতিরোধ করে, কিন্তু এখানে দেখি কিছু হয় না। মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ান নিজেও কারো বিপক্ষে বা কারো পক্ষে, মানে কারো বিপক্ষে সে অ্যাটেম্প্ট নেয় না। কেন? বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব এই প্রশ্নগুলো তোলা, জবাব চাওয়া এবং অন্যায় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া। কেউ যেন আইনের ঊর্ধ্বে না থাকে, না একজন উপদেষ্টা, না একজন রাজনৈতিক নেতা। এই ভিডিও শেয়ার করুন, সত্যের পক্ষে দাঁড়ান। আপনার আওয়াজই হোক। কিছু বলার নেই, এখনো অলরেডি সরকার চলে গেছে, এখন এরা কিছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত জানাবেন, শেয়ার করতে পারেন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন ফলো করতে পারেন। টিল দেন টেক কেয়ার, বাই বাই।